তাহলে আজকে আমরা যে অধ্যায়টা শুরু করছি সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিঅ্যাকশনস, আমাদের এসএসসি রসায়ন সপ্তম অধ্যায়। তো আমরা রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জানবো, কেমিক্যাল রিঅ্যাকশন। ঠিক আছে। তো এই অধ্যায়ের আমাদের আলোচ্য টপিক এর মাঝে আমরা পড়ব হচ্ছে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মাঝে পার্থক্য। দেন ভৌত পরিবর্তনকে আমরা বিশ্লেষণ করে রাসায়নিক বিক্রিয়া শনাক্ত করতে পারবো। ভৌত পরিবর্তনটা আমরা দেখে রাসায়নিক বিক্রিয়া কি রকমের বিক্রিয়া, সংযোজন, বিয়োজন, তারপর রিডক্স হইতে পারে, নন রিডক্স হইতে পারে, জারণ বিজারণ নাকি জারণ বিজারণ না, এগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো। দেন বিক্রিয়া শ্রেণী বিভাগ আমরা রেডক্স, নন রেডক্স, একমুখী, বহুমুখী, তাপ উৎপাদী, তাপ হারি, এগুলা জানতে পারবো কি। দেন রাসায়নিক বিক্রিয়া শেষে আমরা সর্বশেষ লা সাতেলের নীতি সম্পর্কে জানবো, যেটা আমাদের সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে পরিবর্তন বিশ্লেষণ করে জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে প্রকার শনাক্তকরণ করতে পারবো। জারণ বিজারণ বিক্রিয়া প্রক্রিয়া আমরা বিস্তারিত দেখব। দেন বাস্তবে বিভিন্ন ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া কিভাবে হয় এগুলো আমরা দেখব। দেন বাস্তব ক্ষেত্রে ক্ষতিকর প্রভাব সমূহ আমরা দেখব। লোহার মরিচা পড়ার যথার্থ উপায় বা বর্ণনা নির্ধারণ করতে পারবো। তো রাসায়নিক বিক্রিয়ার হার, গতিবেগ ইত্যাদি আমরা এদের আলোচ্য টপিক। প্রসারণ বিক্রিয়া, এর রোধক্ষেপণ হার, এগুলা। তো পথের পরিবর্তন দুই রকমের হইতে পারে, আমরা জানি। একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন মানে শুধুমাত্র অবস্থার পরিবর্তন হওয়াটাই বোঝায়। সাপোজ তুমি এক খণ্ড বরফ সেটা ফ্রিজ থেকে বের করে বাইরে রেখে দিলা। তো সেটা বরফ হিসেবেই বাইরে থাকবে না, এটা আস্তে আস্তে যখন তার মেল্টিং পয়েন্টে পৌঁছাবে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তখন সে আস্তে আস্তে আমাদের গলতে থাকবে, গলা শুরু করবে। তখন সে আস্তে আস্তে কি হয়ে যাবে, পানিতে পরিণত হয়ে যাবে। ওই পানিটাকে তুমি যদি এখন বাইরে স্বাভাবিক অবস্থায় না রেখে একটা হাঁড়িতে তুলে তোমার চুলার উপরে রাখো, তাহলে তখন তোমার সে স্ফুটনাঙ্ক পৌঁছাবে। তখন সে 100 ডিগ্রিতে পৌঁছালে আমাদের এটা বাষ্পে পরিণত হইবে। তাহলে এই জায়গাটাতে বরফ মানে কঠিন অবস্থা, এই জায়গায় পানি মানে তরল অবস্থা, এই জায়গায় বাষ্প মানে আমাদের স্টিম, যেটা বাষ্প, আহ বাষ্পীয় অবস্থা। তো এই তিনটা অবস্থার পরিবর্তন আমরা দেখলাম। এগুলা কোনোটাই এখানে আমাদের, এখানে যেটা ছিল H2O মানে পানি, এই জায়গায় পানি যেটা ছিল এটাও H2O, এই জায়গায় বাষ্প যেটা দেখেছো এটাও H2O। তাহলে এখানে রাসায়নিকভাবে ওই মৌলের যে পরমাণু অণু, এদের বিন্যাসের কোনো পরিবর্তন হয় নাই। পরিবর্তন হয়েছে শুধুমাত্র অবস্থার। এই জায়গায় ছিল কঠিন, এই জায়গায় হয়েছে তরল, এই জায়গায় ছিল গ্যাসীয়। এই অবস্থার পরিবর্তন, যেই বিক্রিয়ার বা পরিবর্তনের মাধ্যমে আমরা দেখি, যে পরিবর্তনটা আমরা ডিফাইন করি, সেটা হচ্ছে ভৌত পরিবর্তন বা ফিজিক্যাল চেঞ্জ। তো এখানে আমাদের এই কথাবার্তাগুলো বলা আছে। এরপরে আমরা পড়ছি রাসায়নিক পরিবর্তন, এটি আমাদের মেন আলোচ্য বিষয়। রাসায়নিক পরিবর্তন আমরা দেখবো এক্ষেত্রে বাহ্যিক তাপমাত্রা চাপের পরিবর্তন করলে বা অন্য পদার্থের সংস্পর্শে নিয়ে আসলে আমরা এক্ষেত্রে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন পদার্থ তৈরি হয়। যখন তুমি সোডিয়ামের সাথে ক্লোরাইড কাছাকাছি নিয়ে আসবে, দেখবে সোডিয়াম ক্লোরাইড তৈরি হলো। এই সোডিয়াম ভিন্ন একটা কিছু, ক্লোরাইড ভিন্ন একটা কিছু। সোডিয়াম হচ্ছে একটা ধাতু, ক্লোরাইড হচ্ছে একটা অধাতু। তাহলে এদের রাসায়নিক ধর্ম ভিন্ন, এরা রাসায়নিক ধর্ম ভিন্ন, বাট এরা যখন একই সাথে বিক্রিয়া করলো তখন এটা সোডিয়াম ক্লোরাইড নামক একটা লবণ তৈরি করলো। তাহলে এদের রাসায়নিকভাবে যে ধর্ম, এটা চেঞ্জ হয়ে যাবে পুরোপুরি। এটাই হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন। তো যখন সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন পদার্থে পরিণত হয় তখন হচ্ছে আমাদের সেটা রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ। তাইলে আমরা অধ্যায়ের নাম যেটা পড়ছি সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনের সংজ্ঞাটা বলে দিবা সুন্দরভাবে। তো যে পরিবর্তনের ফলে সম্পূর্ণ ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থ পরিণত হয় তাকে আমরা রাসায়নিক পরিবর্তন বলি। রাসায়নিক পরিবর্তনের নতুন যে পদার্থ উৎপন্ন হয় তার অণুতে অবস্থিত মৌলগুলো পূর্বের পদার্থ থেকে আসে। এক্ষেত্রে সোডিয়াম আসছে এখান থেকে, ক্লোরাইড আসছে এই জায়গা থেকে। কথা বলতে গেলে বলা হয়েছে আমাদের যেমন প্রাকৃতিক গ্যাস যে ব্যবহার করি মিথেন, ওই মিথেনকে যখন তুমি অক্সিজেনের উপস্থিতি পুরাবা, মিথেনকে যখন অক্সিজেনের উপস্থিতি পুরাবা, তখন এখানে আমাদের কার্বন ডাই অক্সাইড গ্যাস, পানি মানে জলীয় বাষ্প, তাপ শক্তি উৎপন্ন হয়, ডেলিস আমরা উৎপন্ন হয়। তাহলে এগুলো আমাদের এক একটা কেমিক্যাল চেঞ্জ বোঝাচ্ছে। এই যে এখানে আমাদের একটা কেমিক্যাল, যে ক্যালসিয়াম কার্বনেট এসিডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড এবং কার্বন ডাই অক্সাইডের পানি দেওয়া আছে, যেটা একটা রাসায়নিক পরিবর্তন। এরপরে আমাদের রাসায়নিক বিক্রিয়া শ্রেণী বিভাগ সম্পর্কে আমরা দেখি, রাসায়নিক বিক্রিয়াকে আমরা কিভাবে ভাগ করব। তাহলে আমরা রাসায়নিক বিক্রিয়াকে অ্যাকর্ডিং টু দ্য বেস, আমরা কিসের উপর ভিত্তি করে ভাগ করতেছি সেটার উপর ডিপেন্ড করো রাসায়নিক বিক্রিয়া কয় প্রকার এবং কি কি। তো আমরা যদি বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে ভাগ করি তাহলে অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন অফ দ্য রিয়াকশন। এক্ষেত্রে যদি আমরা বিক্রিয়ার ডিরেকশন মানে বিক্রিয়ার দিকের উপর ডিপেন্ড করে ভাগ করি, ওই ক্ষেত্রে আমরা দুটা বিক্রিয়া পাবো, একটা হচ্ছে রিভার্সিবল রিয়াকশন, একটা হচ্ছে রিভার্সিবল রিয়াকশন। একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া।
আবার বলছি, যখন বিক্রিয়ার দিকের উপর ডিপেন্ড করে ভাগ করবা তুমি, তখন দুই প্রকার বিক্রিয়া পাবো। একটা হচ্ছে একমুখী বিক্রিয়া, আর একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া মানে কি, এটা যদি বিক্রিয়ক হয়, এটা যদি উৎপাদ হয়, তাহলে এই ক্ষেত্রে শুধু এ বিক্রিয়া করে বি উৎপন্ন করবে। এই ক্ষেত্রে বি আবার এ উৎপন্ন করতে পারবে না। এটা হচ্ছে আমাদের একমুখী বিক্রিয়া। আর যদি উভমুখী বিক্রিয়া করলো বলো, এ উৎপন্ন করবে বি, সাথে সাথে এটা আবার উৎপন্ন করে ফেলবে এ। তাহলে এই ক্ষেত্রে এ যেমন বিতে পরিণত হচ্ছে, আবার উৎপাদটা বিক্রিয়কে পরিণত হচ্ছে। এটা একটা হচ্ছে আমাদের উভমুখী বিক্রিয়া। তাহলে এটা কিসের উপর ভিত্তি করে ভাগ করলাম? রাসায়নিক বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে আমরা ভাগ করলাম। রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার, একটা হচ্ছে একমুখী বিক্রিয়া, অপরটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। তাহলে এক্ষেত্রে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে একমুখী বা ইরিভার্সিবল রিঅ্যাকশন, একটা হচ্ছে উভমুখী বা রিভার্সিবল রিঅ্যাকশন। এক্ষেত্রে দেখো ক্যালসিয়াম কার্বনেটটা সলিড। এক্ষেত্রে আমরা এটাকে ভাগ করে যখন বিয়োজন হইলো, এটার ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হইলো। একমুখী বিক্রিয়ার কিছু শর্ত আছে। এক্ষেত্রে তোমাকে অবশ্যই এটা খোলা পাত্রে সংগঠিত হইতে হবে, হয়তো অধঃক্ষেপণ হইতে হবে। মানে তুমি যখন এটা খোলা পাত্রে সংগঠিত হবে, এই বিক্রিয়াটা খোলা, এই বিক্রিয়াটা কেমন, এই পাত্রটা কেমন, এই পাত্রটা খোলা পাত্রে সংগঠিত হবে, তখন এই জায়গায় আমাদের একটা গ্যাস তৈরি হইলো না? কার্বন ডাই অক্সাইড আমরা জানি একটা গ্যাস। তো এই গ্যাস, এটা আমরা জানি বাতাসে উড়ে যাবে, এটা উপরের দিকে চলে যাবে। তো এইটা যদি তার বিক্রিয়াস্থল থেকে চলেই যায়, তাহলে এটা ক্যালসিয়াম অক্সাইডের সাথে আর বিক্রিয়া করার সময় পাবে? নিশ্চয়ই না। এটা ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে এটাও আর উৎপন্ন হবে না, মানে ক্যালসিয়াম কার্বনেট আর উৎপন্ন হবে না। কন্টিনিউয়াসলি ক্যালসিয়াম কার্বনেটটা ডিসোসিয়েট হয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, বাট কখনোই কার্বন ডাইঅক্সাইডটা ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বন তৈরি হবে না, কারণ কার্বন ডাইঅক্সাইডটা ছিল একটা গ্যাস যেটা বাতাসে উড়ে যাচ্ছে, যেটা কখনোই ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করবে না। এবার তুমি যদি বিক্রিয়াটা একটা বদ্ধ পাত্রে নিয়ে আসো, মানে তুমি একটা বদ্ধ পাত্রে এই বিক্রিয়াটা সংঘটিত করছো, তাহলে কিন্তু তখন এটা রিভার্সিবল রিঅ্যাকশন হয়ে যাবে। মানে এটা তখন উভমুখী বিক্রিয়া হয়ে যাবে। কেন? কারণ এক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডটা বাইরে যেতে পারছে না, এটা তোমার ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে আবার ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবে। তার মানে তখন এটা আমাদের একমুখী বিক্রিয়া হয়ে যাবে। আমাদের পরীক্ষায় আসে কোন সূত্রে একটা একমুখী বিক্রিয়াকে তুমি ওই যে উভমুখী করতে পারবা। তাহলে যখন খোলা পাত্রের বিক্রিয়া আমরা বদ্ধ পাত্রে করবো, তখন এটা আমাদের হয়। অথবা যখন আমাদের এই ক্ষেত্রে তোমার আরেকটা কোয়েশ্চেন আসে, কখন আমাদের আরেকটা হইতে পারে যে এটা উভমুখী বিক্রিয়া করা যাবে না বা একমুখী বিক্রিয়া হবে, যখন দেখবে এই জায়গায় আমাদের সলিড তৈরি হয়েছে। হ্যাঁ, এই জায়গায় কি তৈরি হয়েছে? সলিড। এই সলিড মানে কি জানো? সলিড মানে হচ্ছে নিচে অধক্ষেপ পড়বে, এটা নিচে অধক্ষেপ পড়বে, পাত্রের তলায় অধক্ষেপ পড়ে যায়। পাত্রের তলায় যদি সলিড আকার অধক্ষেপ পড়েই যায়, তাহলে এটা তার বিক্রিয়ার অপশনই আসে না, এটার বিক্রিয়াই করবে না যদি অধক্ষেপ পড়ে যায়। তো এভাবে আমরা দেখবো যে একমুখী বিক্রিয়া কিরকম হবে। তাহলে এক্ষেত্রে আমরা গ্যাস দেখতে পাবো কিংবা সলিড দেখতে পাবো, এগুলো উৎপন্ন হলে সেগুলো আসলে একমুখী বিক্রিয়া হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর উভমুখী বিক্রিয়া হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, আবার উৎপাদ পদার্থগুলো বিক্রিয়া করে পুনরায় বিক্রিয়ক পদার্থে পরিণত হয়, এগুলোকে আমরা উভমুখী বিক্রিয়া বলি। উভমুখী বিক্রিয়ার বিক্রিয়ক হতে উৎপাদ হওয়ার বিক্রিয়াকে সম্মুখী বিক্রিয়া বলা হয়। তাহলে এ বিক্রিয়া করে যদি বি উৎপন্ন করে, এই ক্ষেত্রে এ কর্তৃক বি উৎপন্ন করার যে প্রক্রিয়া, এটাকে সম্মুখী বিক্রিয়া বলে। তাহলে বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হওয়ার যে বিক্রিয়া, সেটা হচ্ছে সম্মুখী বিক্রিয়ার সাথে। উৎপাদ বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হওয়ার যে প্রক্রিয়া, এটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া। তাহলে একটা হচ্ছে সম্মুখী বিক্রিয়া, বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হওয়ার যে প্রক্রিয়াটা হচ্ছে সম্মুখী বিক্রিয়া। আর উৎপাদ বিক্রিয়কে পরিণত হওয়ার যে বিক্রিয়া, সেটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া। এখন আমরা যদি বলি বিক্রিয়ার হার, তুমি যদি কোনো বিক্রিয়াকে সময় দ্বারা ভাগ করো, তাহলে কি পাবা? বিক্রিয়ার হার পাবা। মানে এ উৎপন্ন করতেছে বি, বি উৎপন্ন করতে করতে মনে করো টি সময় সেকেন্ড নিছে। তাহলে তুমি যদি এ বি উৎপন্ন করতেছে বি, মানে এটা হচ্ছে সম্মুখী বিক্রিয়া, এই সম্মুখী বিক্রিয়াটা হতে কতটুকু সময় লাগছে, সেটাকে যদি তুমি টি দ্বারা বা সময় দ্বারা ভাগ করে যেটা পাবে, সেটা হচ্ছে সম্মুখী বিক্রিয়ার হার। সম্মুখী বিক্রিয়ার হার। যখন আমরা সময় দ্বারা ভাগ করবো, তখন আমরা পাবো সম্মুখী বিক্রিয়ার হার। সম্মুখী বিক্রিয়ার হার মানে বোঝাচ্ছে এ কত সময়ের মাঝে বি উৎপন্ন করছে, মানে কত দ্রুত বি উৎপন্ন করছে। যদি সম্মুখী বিক্রিয়ার হার বেশি বলা হয় পশ্চাৎমুখী বিক্রিয়া থেকে, তার মানে বোঝাচ্ছে সবচেয়ে বেশি বি উৎপন্ন করছে, ততানুপ হারে আমাদের বি উৎপন্ন করতে পারছে না। আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার মানে বোঝাচ্ছে বি কতটুকু সময়ে উৎপন্ন করছে, বি কতটুকু সময়ে কতটুকু উৎপন্ন করছে, মানে উৎপাদ কতটুকু সময়ের মাঝে কতটুকু বিক্রিয়ক উৎপন্ন করছে, সেটা হচ্ছে আমাদের পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। তাহলে হার যখন বোঝাবে সে তখন সময়ের কথার উল্লেখ করতে হবে যে কতটুকু সময়ে আমাদের এই বিক্রিয়াটা হচ্ছে, কতটুকু সময় এতটা হচ্ছে। যত কম সময়ে করতে পারবে, আলটিমেটলি আমাদের বিক্রিয়ার হার তত বাড়তে থাকবে। ঠিক আছে। দেন উভমুখী বিক্রিয়াতে আমরা উভমুখী তীর ইউজ করবো। এই জায়গায় আমাদের একটা বিক্রিয়া দেওয়া আছে ইথানল। ইথানলটা ইথানোয়িক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, এসসিএল এখানে প্রভাবক হিসেবে কাজ করবে, ইথাইল ইথানয়েট এস্টার তৈরি করবে, ইথাইল ইথানয়েট এস্টার এবং পানি পানি উৎপন্ন হবে।
এই জায়গায় হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করবে, হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করবে, এবং এই ক্ষেত্রে আমাদের এটা উভমুখী বিক্রিয়া একটা, ঠিক আছে। এবার আসো রাসায়নিক বিক্রিয়া তাপের পরিবর্তন, তাহলে অ্যাকর্ডিং টু দ্য চেঞ্জেস অফ হিট ইন দ্য রিয়াকশন, তাহলে যখন আমাদের রিয়াকশনে হিট চেঞ্জ হবে তখন আমরা ওইটার উপর বেসিক করে দুটা বিক্রিয়াতে ভাগ করবো, একটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশনস, একটা হচ্ছে এন্ডোথার্মিক রিয়াকশনস। দেয়ার আর টু টাইপস অফ রিয়াকশনস অ্যাকর্ডিং টু দ্য বেসিস অফ চেঞ্জেস অফ হিট ইন দিস রিয়াকশন, which are exothermic reaction and endothermic reaction। তাহলে exothermic reaction মানে তাপ উৎপাদী বিক্রিয়া, endothermic reaction মানে তাপ হারি বিক্রিয়া। exothermic reaction মানে তাপ উৎপাদী বিক্রিয়া, endothermic reaction মানে তাপ হারি বিক্রিয়া। তো আমরা ফার্স্টে দেখেছি কি, আমরা দেখেছি বিক্রিয়ার দিক পরিবর্তন অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন অফ দ্য রিয়েকশন। যখন আমরা বিক্রিয়ার দিকের পরিবর্তনের উপর ডিপেন্ড করি, বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে একমুখী, একটা হচ্ছে উভমুখী। দেন এখন আমরা ভাগ করতেছি তাপের পরিবর্তন, হিট চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য হিট চেঞ্জ। এক্ষেত্রে আমরা কি করতেছি, হিট চেঞ্জের উপর ভিত্তি করে ভাগ করতেছি বিক্রিয়াকে দুই ভাগে, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তো যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া বলি। যেমন হ্যাবার প্রণালীতে প্রশ্ন আসে কোন পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি করা হয়। হ্যাবার পদ্ধতি বা হ্যাবার প্রণালীতে আমরা অ্যামোনিয়া তৈরি করি। কোন পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি করা হয়? হ্যাবার পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি করা হয়। 1 মোল নাইট্রোজেন 3 মোল নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে, তাহলে এই বিক্রিয়াটা হবে 1:3 অনুপাতে। 1 মোল নাইট্রোজেন আসলে 3 মোল হাইড্রোজেন আসবে। 2 মোল অ্যামোনিয়া তৈরি হয় এবং 92 কিলোজুল তাপশক্তি উৎপন্ন হয়। এক্ষেত্রে আমাদের উৎপন্ন তাপশক্তির পরিমাণ হচ্ছে 92 কিলোজুল, 92 কিলোজুল তাপশক্তি উৎপন্ন হয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে আমাদের আয়রন প্রভাবক, তাহলে এক্ষেত্রে বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করবে কে? আয়রনটা আমাদের প্রভাবক হিসেবে কাজ করবে। সমান্তরিকতা অনুযায়ী আমাদের এক্ষেত্রে ডেল এইচ প্রকাশ করা হয়, ডেল এইচ এর মান নেগেটিভ হয়। আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান নেগেটিভ, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান নেগেটিভ। তাহলে ডেল এইচ এর মান নেগেটিভ মানে কি, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে আয়রন প্রভাবকের উপস্থিতিতে 200 থেকে 250 এটিএম চাপ, 450 থেকে 550 ডিগ্রি তাপমাত্রা অ্যামোনিয়া তৈরি করবে। হ্যাবার পদ্ধতিতে ডেল এইচ এর ভ্যালু হবে -92 কিলোজুল/মোল। 1 মোল অ্যামোনিয়া তৈরি করতে তোমাকে -92 কিলোজুল এই ক্ষেত্রে শক্তি উৎপন্ন হবে, তাপশক্তি উৎপন্ন হবে। এরপর আসো তাপহারী বিক্রিয়া বা তাপশোষী বিক্রিয়া বা এন্ডোথার্মিক রিঅ্যাকশনস। যে রাসায়নিক বিক্রিয়ায় তাপশক্তি শোষণ ঘটে সেই রাসায়নিক বিক্রিয়াকে আমরা তাপহারী বিক্রিয়া বলি এবং তাপশোষী বিক্রিয়া বলি। তো নাইট্রোজেন 1 মোল অক্সিজেন 1 মোল বিক্রিয়া করে এক্ষেত্রে আমাদের তোমার নাইট্রিক অক্সাইড তৈরি করে, এবং এই ক্ষেত্রে আমাদের 180 কিলোজুল তাপশক্তি শোষিত হয়, তাকে আমরা তাপশোষী বিক্রিয়া বলি। এবং এই ক্ষেত্রে আমাদের ডেলএইচ এর মান হবে ধনাত্মক, এই ক্ষেত্রে ডেলএইচ এর মান কি হবে? ধনাত্মক। বি কেয়ারফুল, এই জায়গায় তোমাকে যদি বিক্রিয়ার সাথে তোমাকে ডেলএইচ এর মানটা লিখতে বলে, তাহলে তুমি তাপ উৎপাদীর ক্ষেত্রে তাপ উৎপাদীর ক্ষেত্রে উৎপাদের সাথে তুমি যোগ আকারে লিখতে পারো, উৎপাদের সাথে তুমি যোগ আকারে লিখতে পারো, কিংবা এটা যদি এই পাশে যায় তাহলে মাইনাস হিসেবে যাবে, বা এ পাশে মাইনাস হিসেবে লিখতে পারো। এখন তুমি যদি তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তুমি বিক্রিয়কে প্লাস হিসেবে লিখতে পারো, এ পাশে গেলে এটা মাইনাস হিসেবে লিখতে পারো। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো বিষয়টা। মানে উৎপাদীর ক্ষেত্রে তুমি উৎপাদে যোগ আকারে লিখতে পারবা, আর তাপহারীর ক্ষেত্রে তুমি বিক্রিয়কে যোগ আকারে লিখতে পারবা। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তুমি উৎপাদে যোগ আকারে লিখতে পারবা, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তুমি বিক্রিয়কে যোগ আকারে লিখতে পারবা। এখন এই জায়গাটাতে আমি তাপ উৎপাদী বিক্রিয়া সম্পর্কে একটু তোমাদের ডিপলি ধারণা দিই, কারণ আমাদের ডিপলিটা জানাটা জরুরি জরুরি সামনের টপিকগুলো বোঝার জন্য। তাপ উৎপাদী বিক্রিয়া মানে হচ্ছে যে বিক্রিয়া তোমার তাপ উৎপন্ন হবে। তাপ উৎপাদী বিক্রিয়া মানে হচ্ছে যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হবে, তাপ উৎপাদী বিক্রিয়া। তো তাপ উৎপাদী বিক্রিয়া আমাদের দেখো বিক্রিয়ক এবং উৎপাদ, আমরা জানি এটা যদি হয় বিক্রিয়ক, এটা হবে কি উৎপাদ। আমরা জানি বিক্রিয়কের একটা নির্দিষ্ট শক্তি থাকে, উৎপাদের একটা নির্দিষ্ট শক্তি থাকে। মজার বিষয়, আমাদের তাপোৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়কের শক্তিটা বেশি হয় কার চাইতে? উৎপাদের চাইতে। এটা মনে রাখবা যে তাপোৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়কের শক্তিটা বেশি হবে, বিক্রিয়কের শক্তিটা বেশি হবে কার চাইতে? উৎপাদের চাইতে। তাপোৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়কের শক্তিটা বেশি হবে উৎপাদের চাইতে। এখন এক্ষেত্রে আমাদের ডেলএইচ এর মান হলো নেগেটিভ। ডেলএইচ এর মান কি? ডেলএইচ এর মান নেগেটিভ। এখন আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। সাপোজ এর যে শক্তি, বিক্রিয়কের শক্তি ছিল 100 জুল, উৎপাদের শক্তি আসছে 90 জুল। উৎপাদের শক্তি আসছে কত? 90 জুল। এর শক্তি কত? 100 জুল। উৎপাদের শক্তি আসছে কত? 190 জুল। আমি বলেছি বিক্রিয়কের শক্তি বেশি, এ জায়গায় বিক্রিয়ককে এর শক্তি বেশি ধরেছি কার চাইতে? বি এর চাইতে। এটা 100, এটা 90, তার মানে 100টা বড় কার চাইতে? 90 এর চাইতে। তার মানে আমি বিক্রিয়কের শক্তি বেশি ধরেছি উৎপাদের চাইতে। দিস ইজ রাইট। এখন আমরা দেখবো এটা তাপোৎপাদী বিক্রিয়া কিনা। তো আমরা এই বিক্রিয়াটা সংঘটিত করছি একটা এলাকায়। এই জায়গায় একটা আমাদের জায়গা আছে, এটা হচ্ছে পরিবেশ। এটা কি? এটা হচ্ছে আমাদের পরিবেশ, মানে বিক্রিয়াটা যে জায়গায় হচ্ছে তার চারপাশে তার পরিবেশ আছে। স্বাভাবিকভাবে পরিবেশের একটা কনস্ট্যান্ট টেম্পারেচার বা কনস্ট্যান্ট যে আমরা তাপ
মাত্রা বা শক্তি। তাপ হচ্ছে কি শক্তির একক জুল। আমরা ওই তাপ বলতেছি, এগুলো টেম্পারেচার না, তাপমাত্রা না, এটা হচ্ছে তাপ। তাপ হচ্ছে এক প্রকার শক্তি, ওই তাপকে আমরা ইন্ডিকেট করছি। তো এই জায়গাটাতে আমরা পরিবেশের শক্তির একটা কনস্ট্যান্ট ভ্যালু ধরি 1000 জুল সাপোজ। মানে এখন আমাদের চারপাশে পরিবেশের শক্তির পরিমাণ হচ্ছে 1000 জুল। এই বিক্রিয়ার চারপাশে পরিবেশের শক্তির পরিমাণ হচ্ছে কত? 1000 জুল। যখন বিক্রিয়াটা হয়ে যাবে, তখন কি কন্ডিশন হবে দেখো। এই জায়গায় আমাদের আছে, এতে 100 জুল শক্তি। এই 100 জুল শক্তি থেকে আমাদের তৈরি হচ্ছে কত? বিতে কত জুল শক্তি তৈরি হচ্ছে? 90 জুল। কোয়েশ্চেন, বাকি 10 জুল শক্তি কই? আমাদের রাসায়নিক বিক্রিয়া আমাদের শক্তির নিত্যতা মেনে চলে। মানে আমরা জানি শক্তির কোনো সৃষ্টি হয় না, শক্তির কোনো ধ্বংস হয় না, শক্তি জাস্ট এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। এই ক্ষেত্রেও তোমার কোয়েশ্চেন আসতে পারে, আপনার আমি 100 জুল নিয়ে বিক্রিয়া করেছি, আমি পাইলাম 90 জুল, তার মানে কি আপনার 10 জুল শক্তি পৃথিবীতে নষ্ট হয়ে গেছে? কিন্তু পৃথিবীতে তো শক্তি নষ্টের কোনো ইয়ে নাই, সিস্টেম নাই। শক্তি নষ্টও হয় না, শক্তি উৎপন্নও হয় না, শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। তার মানে এই জায়গায় 10 জুল শক্তির উৎপন্ন হয় নাই, ওই 10 জুল শক্তিটা পরিবেশে চলে গিয়েছে। পরিবেশ ওই 10 জুল শক্তিটা গ্রহণ করে নিয়েছে। আমরা আগে পরিবেশের শক্তি কনস্ট্যান্ট হিসেবে ধরেছি কত? 1000 জুল। যখন এই বিক্রিয়াটা হওয়ার ফলে পরিবেশে এক্সট্রা 10 জুল শক্তি অ্যাড হয়েছে, পরিবেশের বর্তমান শক্তি গিয়ে দাঁড়ায় 1010 জুল। তার মানে পরিবেশের শক্তির তাপের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে। আমরা জানি যখন কোনো জায়গায়, কোনো স্থানে তাপের পরিমাণটা বৃদ্ধি পাবে, তখন আলটিমেটলি টেম্পারেচারটা বাড়বে। যেহেতু টেম্পারেচার বাড়বে, তাই এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। যেহেতু এই বিক্রিয়ার চারপাশে তাপ উৎপন্ন হবে, এবং কত জুলের তাপ উৎপন্ন হবে, সেটা হচ্ছে 10 জুল সমপরিমাণ তাপ উৎপন্ন হবে। এবং এই বিক্রিয়াটাকে আমরা বলছি তাপ উৎপাদী বিক্রিয়া। এটাকে ভেঙে ভেঙে আরো অনেকভাবে বোঝানো সম্ভব, মানে এটা আমি খুবই সুপারফিশিয়ালি বলেছি। এই জায়গাটাতে মূলত আমরা যে শক্তি পরিমাণ ধরেছি, এগুলো গঠন তাপ আছে, বিক্রিয়া তাপ আছে, বন্ধন গঠন তাপ আছে, বন্ধন ভাঙার তাপ আছে। এগুলো আরো ইন ডেপথলি গিয়ে বোঝা যায়। বাট এগুলো আপাতত তোমাদের জানার দরকার নাই, এইচএসসি তে গেলে আর একটু ডিপলি জানবা, তখন না হয় আর একটু বুঝবা আর কি। আপাতত এতটুকু জানলেই মোর দেন এনাফ। যদি ভালো ছাত্রের মতো পড়তে চাও তাহলে এতটুকুই জানো। এবার তাপহারী বিক্রিয়াতে আসো। তাপহারী বিক্রিয়া মানে হচ্ছে তোমার এদিকে এ একটা বিক্রিয়ক, এটা বি একটা বিক্রিয়ক। তাপহারী বিক্রিয়ার শর্ত হচ্ছে ডেল হবে কত? ডেল হবে আমাদের, তাহলে এখানে আমাদের ডেল কিভাবে বের করবা? ডেল কিভাবে আমরা জানি? ডেল কিভাবে বের করে? ডেল বের করে কিভাবে? বিক্রিয়কের শক্তি মাইনাস উৎপাদের শক্তি, উৎপাদের শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি মাইনাস মাইনাস 10 জুল। তাহলে এই ক্ষেত্রে আমাদের বিক্রিয়ক, আমাদের এই ক্ষেত্রে মাইনাস আসছে, তার মানে ডেল এর ভ্যালু কত আসছে? মাইনাস আসছে। এই জন্য আমরা বলি তাপ উৎপাদী বিক্রিয়া ডেল এর মান নেগেটিভ হয়, যেহেতু বিক্রিয়কের শক্তি এক্ষেত্রে বেশি হয় উৎপাদের চাইতে। তো এক্ষেত্রে আমাদের তাপ হারি বিক্রিয়ার জন্য ডেল এইচ এর মান হবে পজিটিভ, এবং এক্ষেত্রে বিক্রিয়কের শক্তিটা কম হবে উৎপাদের চাইতে। মানে উৎপাদের শক্তিটা এক্ষেত্রে বেশি হবে, উৎপাদের শক্তিটা এই ক্ষেত্রে বেশি হবে। আমরা আগের সিচুয়েশনে ফিরে যাই। এক্ষেত্রে এ একটা বিক্রিয়ক ছিল, এটা তৈরি করতেছে বি। এতে শক্তি ধরেছি আমরা কত এক্ষেত্রে? এতে শক্তি ধরেছি আমরা, এবার ধরবো কত? এক্ষেত্রে ধরবো 90 জুল, এক্ষেত্রে ধরবো 100 জুল সাপোজ। এতে শক্তি আছে কত? 90 জুল, বিতে শক্তি হয়ে গেছে কত? 100 জুল। এটা একটা আমাদের চারপাশের পরিবেশ, এই পরিবেশে বিক্রিয়াটা হচ্ছে। এবং পরিবেশের একটা কনস্ট্যান্ট টেম্পারেচার আমরা ধরি 1000 জুল, মানে এই পরিবেশে আপাতত 1000 জুল সমপরিমাণ তাপ শক্তি আছে। যখনই আমাদের বিক্রিয়াটা হয়ে গেল, তখনই এই জায়গাটাতে এ থেকে বি উৎপন্ন হইলো, এবং আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে বিক্রিয়া উৎপাদে দ 10 জুল শক্তি বেড়ে গিয়েছে। বিক্রিয়কে আমরা শক্তি পাইছি 90 জুল, বিক্রিয় উৎপাদে শক্তি পাইছে 100 জুল। বাট পৃথিবীতে আমাদের শক্তির নিত্যতা অনুসারে শক্তির সৃষ্টি হয় না, শক্তির কখনো ধ্বংস হয় না, শক্তি জাস্ট এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। ওইটার তাগিদে আমাদের এই ক্ষেত্রে এক্সট্রা 10 জুল শক্তি থেকে আসছে। এটা আসছে পরিবেশ থেকে। এটা কে দান করছে? এটা আমাদের পরিবেশ থেকে চলে আসছে। এই শক্তিটা আসছে আমাদের পরিবেশ থেকে। তো এক্সট্রা এই 10 জুল আর শক্তি কথা বোঝা যাচ্ছে না। তাহলে আমরা বলছি তাপহারী বিক্রিয়ায় উৎপাদের শক্তি বেশি হবে বিক্রিয়কের চাইতে। আমরা এই জায়গায় একটা উদাহরণ ধরলাম, বিক্রিয়া করে বি তৈরি করলো, এবং যেখানে আমরা উৎপাদের শক্তিটা বেশি ধরেছি। দেখো আমাদের সিস্টেম কথা ঠিক আছে কিনা? উৎপাদের শক্তি আমি 100 ধরেছি, বিক্রিয়কের শক্তি 90 ধরেছি, মানে বিক্রিয়কের শক্তিটা কম ধরেছি। আমাদের বিক্রিয়া করে বি উৎপন্ন করলো, এবং চারপাশের পরিবেশে সাপোজ 1000 জুল শক্তি তখন আছে, তাপ শক্তি। তো এক্ষেত্রে আমাদের পরিবেশে এক্ষেত্রে আমাদের 100 জুল 90 জুল শক্তি 100 জুল কিভাবে হলো? পৃথিবীর শক্তির নিত্যতা অনুসারে কখনোই এটা হতে পারে না, শক্তির উৎপন্ন হয় না, শক্তি একরূপ থেকে অন্য
ওকে, তাহলে এই জায়গাটাতে 10 জুল শক্তি থেকে চলে আসছে? এটা আসছে আসলে আমাদের পরিবেশ থেকে। এই পরিবেশ তাকে 10 জুল শক্তি দান করছে। দ্যাটস ওয়াই বিতে 10 জুল শক্তি বেশি বেড়ে গেছে। পরিবেশের শক্তি আগে কত ছিল? 1,000 জুল। এখন পরিবেশের শক্তি যেহেতু সে 10 জুল দান করছে, পরিবেশের শক্তি বর্তমানে কত জুল হয়ে গেছে? 990 জুল। যেহেতু এই জায়গায় শক্তি হ্রাস পাইছে, তাপ শক্তি হ্রাস পাইছে, অবশ্যই পরিবেশের চারপাশের অংশটা শীতল হবে। পরিবেশের চারপাশের অংশ শীতল হবে। তার মানে এই জায়গাটাতে আমাদের তাপ হারাইছে। কে হারাইছে? পরিবেশ তাপ হারাইছে। এই জন্য আমাদের বিক্রিয়াটাকে আমরা বলি তাপ হারি বিক্রিয়া। তাপ হারি বিক্রিয়া। তো আমরা ডেলেজ কিভাবে বের করি? উৎপাদের শক্তির পরিমাণ মাইনাস বিক্রিয়কের শক্তির পরিমাণ। উৎপাদের শক্তির পরিমাণ হচ্ছে 100 জুল, বিক্রিয়কের শক্তির পরিমাণ হচ্ছে 90 জুল। আনসার 10 জুল প্লাস 10 জুল। এই জন্য আমরা ডেলেজ এর পরিমাণ ভ্যালু লিখি পজিটিভ। তো এটাই হচ্ছে আমাদের তাপোৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া সম্পর্কে কিছু কথাবার্তা। এবার আসো আমরা ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করব। তাহলে আমরা এখন আমরা দুটা ক্লাসিফিকেশন পড়েছি। ক্লাসিফিকেশন অফ কেমিক্যাল রিয়াকশন অ্যাকর্ডিং টু দ্য ওয়েস অফ ডিরেকশন অফ দ্য রিয়াকশন। তো আমরা দু প্রকারের ক্লাসিফিকেশন দেখেছি। বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে একমুখী বিক্রিয়া, দ্বিমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া। দেন বিক্রিয়া তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। এখন আমরা দেখব ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে বিক্রিয়া দুই প্রকার, একটা হচ্ছে রেডক্স বিক্রিয়া, একটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। তাহলে আমরা রেডক্স বিক্রিয়া সম্পর্কে জানছি। রেডক্স রেডক্স শব্দটা আসছে দুইটা শব্দ থেকে। রেড অক্স, দুই ভাগে ভাগ করো। প্রথম শব্দ রেড। রেড মানে শব্দ অর্থ হচ্ছে রিডাকশন। রেড শব্দের অর্থ কি? রিডাকশন। তো এই জায়গাটাতে র্যাড শব্দের অর্থ হচ্ছে রিডাকশন। রিডাকশন শব্দ থেকে আসছে আমাদের এই র্যাড শব্দটা। পরবর্তী অংশ হচ্ছে অক্স। অক্স শব্দের অর্থ হচ্ছে অক্সিডেশন। অক্সিডেশন শব্দ থেকে প্রথম দুটো অক্ষর অক্স থেকে আসছে আমাদের অক্স। তার মানে দুটা মিলে রেডক্স। তো এই শব্দের প্রথম অংশ র্যাড এবং অক্সিডেশন অক্স, এই সমন্বয়ে গঠিত হয় রেডক্স। এর নাম থেকে বোঝা যাচ্ছে রেডক্স অর্থ হচ্ছে জারণ বিজারণ। রিডাকশন মানে হচ্ছে বিজারণ, অক্সিডেশন মানে হচ্ছে জারণ। দুটার মানে হচ্ছে জারণ বিজারণ। জারণ বিজারণ বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান ঘটে। আমরা জানি জারণ মানে ছাড়ন, ইলেকট্রন ছাড়ে। রিডাকশন মানে বিজারণ মানে গ্রহণ, ইলেকট্রন গ্রহণ করে। তো একটা বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে, অপর বিক্রিয়কটা সেই ইলেকট্রনকে গ্রহণ করে। সুতরাং জারণ বিজারণ বিক্রিয়া দুটা অর্ধাংশে বিভক্ত। এক্ষেত্রে জারণ বিক্রিয়ার মাঝে একটা জারণ ঘটে, একটা বিজারণ ঘটে, দুটাই মিলে জারণ বিজারণ ঘটে। এক অর্ধাংশে ইলেকট্রন